আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সমাসের উপর আমরা একটা ক্লাস নিব। এই ক্লাসটা আমরা এমনভাবে সাজিয়েছি যেন প্রতিটা বাচ্চা যারা পরীক্ষার আগে সমাসকে ভয় পায় তারা যেন গোছানো একটা লেকচার শিট পায় বা লেকচার প্ল্যান পায়। এই ক্লাসটা করলে তোমরা এই টপিক থেকে যতগুলা প্রকারভেদ আছে সবগুলো আমরা উদাহরণ সহ এবং অনেক পরিমাণ উদাহরণ আমরা ব্যবহার করতেছি যেন তোমাদের পরীক্ষার জন্য এটা এনাফ হয়। আর পরীক্ষার আগে মূলত তোমরা ভয় পাও যে এটা আসলে কিভাবে পড়বা বা কি করবা। তো আমরা এই এক ক্লাসে চেষ্টা করব উদাহরণ সহ সব সমাস শেষ করার জন্য। তো সমাসের বেসিকটা আসলে তোমাদের ওইরকম ভাবে প্রয়োজন নেই, কারণ এটা 9-10 এর পড়া। কারণ তোমাদের হচ্ছে পরীক্ষার যদি কথা চিন্তা করো তাহলে সমাস কিভাবে পরীক্ষার হলে আসবে যদি খেয়াল করো যে আমাদের এই বোর্ড পরীক্ষায় 8টা তোমার শব্দ থাকে, সেখান থেকে আমাকে 5টা প্রশ্নের ব্যাস বাক্য এবং সমাসের নাম লিখতে হয়। তো এখানে আসলে তোমাদের সংজ্ঞা বা ওইরকম কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তাও আমরা হালকা 1 মিনিটের মধ্যে সমাসের বেসিকটা বলবো। এর আগে আমি তোমাকে একটু বলি, আমাদের এই ক্লাসটা যারা এইচএসসি পরীক্ষার হলে যাবা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ এখানে আমরা উদাহরণগুলো একদম গোছানোভাবে তোমাদেরকে সাজিয়ে দেওয়া আছে। তো তোমরা যদি চাও, যদি আগে ভালোভাবে পড়া থাকে তাহলে তো ভালো, তোমরা প্র্যাকটিস করো। আর যদি যাদের ভালোভাবে পড়া নাই তারা এই ক্লাসটা যদি করো, আমার বিশ্বাস যে তোমরা পরীক্ষার হলে অন্তত 5টা প্রশ্ন উত্তর করার মতো সক্ষমতা তোমাদের তৈরি হবে। কেমন? তো চলো 1 মিনিট আগে একটু সমাসের বেসিকটা জেনে নেই যে সমাস জিনিসটা আসলে কি। সমাস কি খেয়াল করো, আমি এখানে একটা বাক্য লিখছি যে ঘরে আশ্রিত জামাই। এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ঘর জামাই। এই যে খেয়াল করো, একটা বড় একটা বাক্য ঘরে আশ্রিত জামাই, এই পুরো বাক্যটাকে আমরা যখন সংক্ষিপ্ত রূপ করে লিখলাম ঘর জামাই, এই অংশটাকে বলা হয় হচ্ছে সমস্ত পদ। আর যেই বাক্যটা থেকে আমরা এটা নিষ্পন্ন করছি এটার নাম হচ্ছে তোমার ব্যাস বাক্য। এটার নাম হচ্ছে কি? ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। কেমন? তো আমাদের পরীক্ষার হলে এই ব্যাস বাক্যটা লিখতে হবে। তো আমাদের কি থাকবে? এই সমস্ত পদ, এটাকে বলা হয় সমস্ত পদ। হ্যাঁ, তো এইটা দেয়া থাকবে, আমাকে ব্যাস বাক্য লিখতে হবে। এই সমস্ত পদের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ধরো ঘর, একটা জামাই। এই ঘরটাকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ, পূর্ব পদ, এবং এই জামাই যে অংশটা এটা হবে হচ্ছে আমাদের পরপদ। বুঝতে পারছো? এই পূর্বপদ এবং পরপদ এর অর্থের উপর প্রাধান্য করে সমাসকে 6 ভাগে ভাগ করা, আমরা একটু পরে আসতেছি। এখন খেয়াল করো, আমাদের সমাস আসলে জিনিসটা কি যদি তোমাকে বলি, সমাস একটা বাক্যকে একটা পদে রূপান্তর করছে, তাহলে আমরা বলতে পারি সমাস শব্দের অর্থ হচ্ছে একপদীকরণ। আবার খেয়াল করো, অনেকগুলো পদ, যে ঘরে আশ্রিত জামাই, অনেকগুলো পদ যখন মিলিত হয়ে ঘর জামাই তৈরি করছে, তখন আমরা বলতে পারি সমাস অর্থ হচ্ছে কি? পদের মিলন। আবার দেখো, একটা বড় বাক্যকে সে সংক্ষেপ করছে, তাহলে সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। এগুলো হচ্ছে 9-10 তোমাদের পড়ালেখার টপিক ছিল। এখন আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই, চলো আমরা পড়াশোনায় চলে যাব। তো পরীক্ষার হলে আমি আবার বলতেছি তোমাদের কি লিখতে হবে, তোমাদের লিখতে হবে হচ্ছে ব্যাস বাক্য লিখতে হবে এবং হচ্ছে সমাসের নাম লিখতে হবে পরীক্ষার হলে। তো আমি তোমাদেরকে সমাসের প্রকারভেদ পড়াবো এবং এইখানে উদাহরণগুলো আমরা একই টপিক থেকে যত উদাহরণ দেয়া সম্ভব হয়েছে আমাদের পক্ষে আমরা সবগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। তো আশা করি এরপর তোমরা বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমাদের জন্য পরীক্ষা অ্যান্সার করাটা খুব সহজ হয়ে যাবে। তো সমাসকে 6 ভাগে ভাগ করা হয়: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ীভাব এবং হচ্ছে তোমার বহুব্রীহি। তো খেয়াল করো, এই যে দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদ প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদ প্রাধান্য পায়। তো দ্বন্দ্বের নামের মধ্যেই তো আছে যে হ্যাঁ, দ্বন্দ্ব মানে ঝগড়াঝাড়ি, তাই না? তো ঝগড়া করতে গেলে তো দুজন লাগে। তো উভয় পদ যদি প্রাধান্য পায় সেটা দ্বন্দ্ব সমাস, আমরা একটু পর বিস্তারিত দেখব। এবং এটার ব্যাস বাক্যে ও অথবা এবং বসানো যায়, ও অথবা এবং বসানো যায়। যেমন ধরো, আমরা একটা উদাহরণ একটা জাস্ট বলি, ধরো বাবা মা। তো আমি যখন বলবো বাবা মা, তখন তুমি বাবাকে বুঝো নাকি মাকে বুঝো? দুজনকেই বুঝো, তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপর খেয়াল করো, দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়, এই 3টা সমাসেই পরপদের প্রাধান্য পায়। বুঝছো? তো আমরা এভাবে পড়তাম যে দ্বিতক, দ্বিতক এখানে কোন পদের প্রাধান্য পায়?
পরপদের প্রাধান্য পায়, দ্বিতকে পরপদের প্রাধান্য পায়। দ্বিত হচ্ছে দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারয়। তাহলে এই তিনটা সমাসই পরপদের প্রাধান্য পায়। তাহলে প্রশ্ন করতে পারো যে স্যার আমরা বুঝবো কিভাবে? যদি পরপদের প্রাধান্য পায় এবং এটা সংখ্যা দিয়ে শুরু হয় তাহলে সেটা দ্বিগু সমাস। যদি সেখানে বিভক্তি থাকে এবং সেটা লোপ পেয়ে যাবে তখন সেটা হয়ে যাবে তৎপুরুষ সমাস। আর যদি এখানে তুলনা করা বোঝায় তখন এটা হয়ে যাবে কর্মধারয় সমাস। তাহলে আবার বলতেছি, পরপদের প্রাধান্য পাইলে হয় দ্বিগু, না হয় তৎপুরুষ, না হয় কর্মধারয়। যদি শুরুতে সংখ্যা থাকে, দেখো দ্বিগু, দ্বি মানে হচ্ছে কিন্তু দুই, এই সমাসের নামের শুরুতে কিন্তু সংখ্যা আছে, তো পরপদের প্রাধান্য এবং শুরুতে সংখ্যা থাকলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। যদিও এখানে কিছু ঝামেলা আছে, এটা ঝামেলা করে কার সাথে, এটা আমরা পড়বো যখন, তখন দেখবা যে এটা তোমার হচ্ছে, এটা ঝামেলা করে কার সাথে জানো? এটা ঝামেলা করে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহির সাথে, সংখ্যাবাচক বহুব্রীহির সাথে। তখন এখানে একটু প্যাচ তৈরি হয়, যে সংখ্যাবাচক বহুব্রীহির সাথে এটা একটু প্যাচ তৈরি হয়, এটা আমরা পরে পড়বো কেমন। আর তৎপুরুষ হচ্ছে বিভক্তি লোপ পাবে, কর্মধারয় তুলনা বোঝাবে। অব্যয়ীভাব এটা হচ্ছে তোমার পূর্বপদের বা তোমার হচ্ছে প্রথম যে পদটা থাকে, হ্যাঁ পূর্বপদের প্রাধান্য পায় এবং এটা উপসর্গ দিয়ে শুরু হয়। উপসর্গ তো তোমরা চিনো, হ্যাঁ, উপসর্গ দিয়ে শুরু হয়। আর বহুব্রীহি সমাস এটা নিজেই বহুব্রীহি সমাস। বহুব্রীহি হচ্ছে নতুন অর্থ বোঝায়, মানে কারো অর্থই বোঝায় না। যেমন ধরো আমি তোমাকে যদি বলি কি বলা যায়, ধরো আমি তোমাকে বললাম নীল নয়না, তো নীল নয়না বলতে তুমি যদি খেয়াল করো, নীল নয়না বলতে নীলকেও বুঝায় না, নয়নকেও বুঝায় না, বুঝায় এমন একজনকে যার নয়ন নীল রঙের, হ্যাঁ, নীল নয়ন যার, তার লাস্টে যার থাকে, ব্যাসবাক্যে লাস্টে কি থাকে, যার। এবং এখানে কাকে বুঝাইতেছে? ওই তৃতীয় একটা ব্যক্তিকে, যে এই দুইটা পদের মধ্যে নাই। তাহলে বহুব্রীহি সমাস হচ্ছে নতুন অর্থ প্রকাশ করে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সমাসের একদম বেসিক কথাবার্তা। বুঝতে পারছো তোমরা? তো এখন আমরা একটা একটা করে আলোচনা করব, চলো। তো দ্বন্দ্ব সমাস শুরু করব দ্বন্দ্ব সমাস দিয়ে, হ্যাঁ, ঝগড়াঝাটির সমাস, কেমন? হ্যাঁ, দ্বন্দ্ব সমাসে খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে দম্পতি। হ্যাঁ, দম্পতির ব্যাস বাক্য হচ্ছে জায়া ও পতি। আমরা প্র্যাকটিসে পড়বো, আমি জাস্ট লিখে দিলাম, হুট করে মনে আসছে এই জন্য, যে দম্পতি, জায়া ও পতি, এটা কিন্তু দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায় এবং যখন আমরা এটা আহ, সাধারণত এটার মাঝখানে হাইফেন থাকে, দেখলে চেনার উপায়। বাট ইন্টারমিডিয়েট লেভেলে হয়তোবা তোমাকে এই কনসেপ্ট থেকে দিবে না, তোমাকে এই টাইপের প্রশ্ন দিবে দম্পতি যার মাঝখানে হাইফেন নাই, কিন্তু এটার ব্যাস বাক্য হচ্ছে জায়া ও পতি, যেখানে জায়া এবং পতি দুইজনকেই বুঝাইতেছে এবং মাঝখানে এটা কি থাকে, ও অথবা এবং থাকে ব্যাস বাক্যে। ওকে, অনেক উদাহরণ আছে, আমি একবার করে পড়বো, তোমরা ঠান্ডা মাথায় শুনবা এবং তোমরাও একবার করে পড়বা। আমি পিডিএফটা ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে পিডিএফটা পড়তে পারো এবং তোমরা অবশ্যই সাথে সাথে বোর্ড প্রশ্ন পড়ে ফেলবা। তো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা যদি সময় দাও, তোমার সমাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা টপিকই তোমরা এরকম 1.5-2 ঘন্টা সময় দিলে পরীক্ষার আগে জাস্ট বোর্ড প্রশ্নগুলো সলভ করো, ইনশাল্লাহ তোমরা খুব ভালো একটা ফলাফল পেতে পারো। ওকে, তো দ্বন্দ্ব সমাস দেখো, আদ্যপান্ত, এখানে কিন্তু হাইফেন নেই, আমি একটু একটু অন্যরকম গুলো শুরুতে দিছি আদ্যপান্ত। তো আদ্যপান্ত তো একটা আদি আছে, একটা উপান্ত আছে, জন্য এটার ব্যাস বাক্য হচ্ছে আদি ও উপান্ত। তোমরা পরীক্ষায় এভাবে লিখবা, শব্দ, তুমি মূল শব্দটা লিখবা, পরে ব্যাস বাক্যটা লিখবা এবং পাশে সমাসের নাম দিবা। তো এখানে এটা যেহেতু আমরা দ্বন্দ্ব সমাস পড়তেছি, তো এখানে হচ্ছে সবই তোমার দ্বন্দ্ব সমাস, কেমন? এখানে সবই দ্বন্দ্ব সমাস হবে। সো খুদ পিপাসা, খুদ পিপাসা, ক্ষুধা ও পিপাসা, এটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে পড়বো। খুদ পিপাসা কি? ক্ষুধা ও পিপাসা। রস আস্বাদন, রস ও আস্বাদন। শীতাতপ, শীতাতপ হচ্ছে কি? শীত ও তাপ, শীত ও তাপ। শান্তশিষ্ট, শান্ত ও শিষ্ট। ওষ্ঠাধর, ওষ্ঠ ও অধর। ভরণ পোষণ, তাহলে ভরণও বুঝাইতেছে, পোষণও বুঝাইতেছে, ভরণ ও পোষণ। বনে বাদারে, বনে ও বাদারে। খেয়াল করো, পথে ঘাটে, তো এখানে পথ ঘাট দুইটাকে বুঝাইতেছে, জন্য এটা ব্যাস বাক্য হবে পথে ও ঘাটে। আমরা, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে দেখবা। আমরা, এটার ব্যাস বাক্য হচ্ছে আমি, তুমি ও সে। এটা আসলে একশেষ দ্বন্দ্ব সমাস, এক শেষ দ্বন্দ্ব সমাস, অথবা এইটাকে নিত্য সমাস হিসেবেও কিছু কিছু বইতে লেখা আছে। তো আমি আশা করি তোমরা যে কোনো একটা লিখলে কারেক্ট হবে। তোমরা এটাকে একশেষ দ্বন্দ্ব সমাস বা দ্বন্দ্ব সমাস, অথবা তোমরা এটাকে নিত্য সমাস আকারেও পড়তে পারো। সে তুমি, এটা অতটা ইম্পর্টেন্ট না, সেও তুমি। এরপর খেয়াল করো, খরপোশ,
খোর দিয়ে বোঝায় খোরাক, এবং পোষ দিয়ে বোঝাইতেছে পোশাক। খোরাক ও পোশাক, দ্বন্দ্ব সমাস। দোয়াত কলম হাইফেন আছে, দেখছো? হ্যাঁ, একটা উপায়। তাহলে দোয়াত ও কলম। দুধে ভাতে, দুধে ও ভাতে। দা কুমড়া, দা ও কুমড়া। দম্পতি, এটা আমি কিন্তু অলরেডি বলে দিছি যে এটা ইম্পর্টেন্ট। দম্পতির ব্যাস বাক্য হচ্ছে জায়া ও পতি। এটা বহুবার পরীক্ষায় আসছে, তোমাদেরও আসতে পারে। শ্লোক ভাষ্য, শ্লোক ও ভাষ্য। জলে ডাঙ্গায়, জলে ও ডাঙ্গায়। কুশীলব ইম্পর্টেন্ট, কুশীলব ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়বা। কুশ ও লব, পরীক্ষায় বহুবার আসছে কুশীলব। কুশীলব কি? কুশ ও লব। তুই তো কারি, তুই ও তো কারি। নথিপত্র, নথি ও পত্র। রাজা উজির, রাজা ও উজির। হ্রাস বৃদ্ধি, দেখো সবগুলো একই রকম, হ্রাস ও বৃদ্ধি। মায়ে ঝিয়ে, মায়ে ও ঝিয়ে। আজকাল, আজও কাল। গণমান্য, গণ্য ও মান্য। কীট পতঙ্গ, কীট ও পতঙ্গ। জনমানব, জন ও মানব। সন্ধি সমর, দেখো মাঝখানে হাইফেন আছে এবং দুইটাই বোঝায় সন্ধি ও সমর। সমর মানে যুদ্ধ, সমর মানে হচ্ছে যুদ্ধ। হিতাহিত, হিত ও অহিত। 7-17, 7 ও 17। সাপে নেউলে, সাপে ও নেউলে। লেনদেন, লেন ও দেন। মোটামুটি এনাফ। আরো আছে, দেখো কিছু। হাতে পায়ে রক্ত মাংস। অহরাত্র, অহরাত্রটা দেখো, অহ ও রাত্রি। মরা বাঁচা, মরা ও বাঁচা। ক্রীড়া কৌতুক, ক্রীড়া ও কৌতুক। হতাহত, হত ও আহত। সত্যাসত্য, সত্য ও অসত্য। তো তোমরা, আমি একবার করে পড়ে দিলাম, তোমরা এগুলা নিজেরা আরো 2-3 বার পড়ে নিবা। পাশাপাশি দ্বন্দ্ব সমাস থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আছে একবার দেখে ফেলো, কেমন? এরপর আসো দ্বিগু সমাস। তো আমরা জানি যে দ্বিগু সমাসে আমাদের পরপদের প্রাধান্য পায়। দ্বিগু সমাসে আমাদের কোন পদের প্রাধান্য পায়? পরপদের প্রাধান্য পায়। এবং শুরুতে কি থাকবে? এবং শুরুতে থাকবে হচ্ছে তোমার সংখ্যা। শুরুতে কি থাকবে? সংখ্যা থাকবে। বুঝতে পারছো? তো শব্দের শুরুতে সংখ্যা দেখলে তুমি প্রথমেই চিন্তা করবে এটা দ্বিগু সমাস। হ্যাঁ, এখন শুরুতে সংখ্যা থাকলে দ্বিগু সমাস না হয়ে এটা আরেকটা সমাস হইতে পারে। সেই সমাসের নাম হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। সো আমি সংখ্যাবাচক বহুব্রীহি সমাসটা শেষের দিকে আমি তোমাদেরকে লিখে দিব, যেন তোমরা খুব একটা প্যারায় না পড়ো। হ্যাঁ, বাট তুমি শুরুতে সংখ্যা দেখলে বুঝে নিবা যে এটা হয়তো বা দ্বিগু সমাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সংখ্যাবাচক বহুব্রীহি আমি যে কয়টা লিখে দেবো আশা করি এর বাইরে পরীক্ষায় আসবে না। হ্যাঁ, এটা আমরা বহুব্রীহি পড়ার সময় আসবো। তো আসো দ্বিগু সমাস। তো আমি আবার বলতেছি, দেখো শুরুতে সংখ্যা থাকবে এবং পরপদের প্রাধান্য পাবে। শতবর্ষ, শতবর্ষ দিয়ে তুমি অবশ্যই কি বুঝো? শতবর্ষ দিয়ে তুমি বর্ষকে বুঝো, বছরকে বুঝো, এবং শুরুতে সংখ্যা আছে কত? শত। তাহলে শত বর্ষের সমাহার কি সমাস? এটা হচ্ছে দ্বিগু সমাস। তারপর খেয়াল করো সেতার, তারকে বুঝাইতেছে এবং এই সে দিয়ে তোমার হচ্ছে সংখ্যা বুঝাইতেছে যে সে তারের সমাহার বা 3 তারের সমাহার, এটাও দ্বিগু সমাস। পঞ্চবটি, পঞ্চবটি, পঞ্চবটের সমাহার, পঞ্চবটের সমাহার, পঞ্চবটের সমাহার। ত্রিলোক, 3 লোকের সমাহার। ঠিক আছে, 3 লোকের সমাহার, শুরুতে 3 সংখ্যা। তে মোহনা, তো মোহনাকে বুঝায় এবং তে দিয়ে সংখ্যা বুঝায় 3, তাহলে 3 মোহনার সমাহার। দেখো দ্বিগু সমাসের শেষে, দ্বিগু সমাসের শেষে ব্যাস বাক্যের শেষে তুমি কি যুক্ত করে দিলে হয়? ব্যাস বাক্যের শেষে সমাহার যুক্ত করে দিলে কিন্তু তোমার ব্যাস বাক্য হয়ে যায়। বুঝতে পারছো? সমাহার। তারপর দেখো তেতালা, তেতালা, তেতালা। তে মানে 3, তালার সমাহার, দ্বিগু সমাস। হ্যাঁ, আমি এটা আর বারবার বলতেছি না, কারণ আমরা এখন যা পড়তেছি সবই দ্বিগু সমাস পড়তেছি। চৌরাস্তা, চৌরাস্তা, চৌরাস্তা বলতে তুমি কি 4 বুঝো নাকি রাস্তাকে বুঝো? অবশ্যই রাস্তাকে বুঝো। তাহলে এইখানে পরপদের প্রাধান্য পাইতেছে, পরপদের প্রাধান্য পাইতেছে, পরপদের প্রাধান্য পাইতেছে এবং শুরুতে সংখ্যা আছে, তাহলে এটা কি হবে? দ্বিগু সমাস। চৌ রাস্তার সমাহার, চৌ রাস্তার সমাহার। ঠিক আছে, এখানে একটু বলে রাখি, এখানে চৌচালা একটা শব্দ আছে, চৌচালা, চৌচালা। 4 চালা বিশিষ্ট ঘর, তাহলে এই চৌচালা দিয়ে কিন্তু চালকে বুঝাইতেছে না, ঘরকে বুঝাইতেছে। কাকে বুঝাইতেছে? ঘর। তখন এটা হয়ে যাবে বহুব্রীহি এবং শুরুতে যেহেতু সংখ্যা আছে এটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। কেমন? চৌমোহনী, 4 মোহনার সমাহার। চৌমাখা, চৌমাখার সমাহার। চতুর্ভুজ ইম্পর্টেন্ট আছে, 4 ভুজের সমাহার। এখানে আবার চৌরাস্তাটা ইম্পর্টেন্ট, এটা স্টার চিহ্ন দিয়ে রাখি। পঞ্চবট আসে মাঝে মধ্যে পরীক্ষায়। চতুষ্পদী, 4 পদের সমাহার। পঞ্চরাত্র, পঞ্চরাত্রির সমাহার। সহস্রাব্দ, সহস্র অব্দের সমাহার। সপ্তর্ষি, দেখো ভাই সপ্তর্ষি এখানে ঋষিকে বুঝায়। কয়টা ঋষি? 7 জন ঋষি, তাহলে সপ্ত ঋষির সমাহার বা 7 ঋষির সমাহার। 5 সেরি, 5 সেরের সমাহার। আগে ওজন সেরে মাপা হইতো, কেমন? তো যেহেতু আমরা চেষ্টা করতেছি পরীক্ষার আগে অল্পের মধ্যে ক্লাসগুলো শেষ করার জন্য, হয়তো আমরা অনেক শব্দের ডিটেলসে আমরা এখন আলোচনা করতে পারতেছি না, বা যেহেতু আমাদের এখন টার্গেট হচ্ছে পরীক্ষার আগে খুব ভালোভাবে মোটামুটি বেশিরভাগ যত পারা যায় উদাহরণ প্র্যাকটিস করা। ষড়ঋতু, 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 6 ঋতুর সমাহার, 6 ঋতুর সমাহার। সপ্তাহ, হ্যাঁ, সপ্ত অহের সমাহার, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন। দশানি, দশানার সমাহার। নবরত্ন, এটাও পরীক্ষা অনেকবার আসছে, নবরত্নের সমাহার। কেমন? কোন একটা রাজার রাজ্যে 9 জন রত্ন ছিল, তাদেরকে একসাথে বলা হতো নবরত্ন। সপ্তডিঙ্গা, 7 ডিঙ্গার সমাহার।
13 নদী, 13 নদীর সমাহার। শতাব্দী, শত অব্দের সমাহার। ত্রিভুবন, 3 ভুবনের সমাহার। এটা একটু ভালোভাবে পড়তে পারো, কেমন? সো এই হচ্ছে আমাদের দ্বিগু সমাস কমপ্লিট। এরপর আসো তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাস আমরা জানি এখানেও পরপদের প্রাধান্য পায়, পরপদের প্রাধান্য পায় এবং এখানে বিভক্তি থাকে। এখানে কি থাকে? বিভক্তি। যেমন দ্বিতীয় তৎপুরুষের ক্ষেত্রে আমরা কে বা রে থাকে, কে বা রে। তৃতীয় তৎপুরুষের দ্বারা, দিয়া, কর্তৃক, এই তিনটার যে কোনো একটা থাকে। জন্য বা নিমিত্তে থাকে, জন্যে বা নিমিত্তে থাকে। তারপর এখানে হতে থেকে চে, হতে থেকে চে, হতে থেকে চে, এইগুলো থাকে। এখানে র এর থাকে সপ্তমীতে। আচ্ছা, এখানেও চতুর্থ তৎপুরুষেও কিন্তু কে রে থাকে, তোমাদের একটু বলে রাখি, ঠিক আছে? একটু আমি কালিটা চেঞ্জ করে নিই, লাল দেই। হ্যাঁ, এখানেও কিন্তু চতুর্থ তৎপুরুষে কিন্তু কে বা রে থাকতে পারে। তাহলে খেয়াল করো, কে রে থাকলে এখানেও আছে, এখানেও আছে। যদি কে রে দিয়ে ভক্তি, ভক্তি বা উদ্দেশ্য বুঝায়, ভক্তি বা উদ্দেশ্য বুঝায়, তাহলে সেটা হবে হচ্ছে তোমার চতুর্থী তৎপুরুষ। কেমন? যেমন ধরো গুরু ভক্তি, গুরু ভক্তি, এটার ব্যাস বাক্য করলে হবে হচ্ছে গুরুকে ভক্তি। তাহলে এখানে তো কে আছে, তাহলে কে থাকলে কি দ্বিতীয় তৎপুরুষ? হ্যাঁ, দ্বিতীয় তৎপুরুষ, কিন্তু এখানে গুরুকে ভক্তি বলতে ভক্তি অর্থে ব্যবহার হয়েছে, তখন এটা হয়ে যাবে চতুর্থী তৎপুরুষ। আশা করি বুঝতে পারছো। পঞ্চমী তৎপুরুষ হতে থেকে চেয়ে, ষষ্ঠী তৎপুরুষে র এর থাকে, সপ্তমী তৎপুরুষে এ বা তে থাকে। আর উপপদ তৎপুরুষ, এটা মনে রাখতে পারো যে যে সমাসকে এক কথায় প্রকাশ করা যায়, এক কথায় প্রকাশ করা যায়, এবং এই এক কথায় কিন্তু বহুব্রীহি সমাসকেও প্রকাশ করা যায়। এক কথায় প্রকাশ করা যায় এবং শেষে, শেষে বাক্যের শেষে যে অথবা যা থাকে, যে অথবা কি থাকে? যা থাকে, তাহলে সেটা উপপদ তৎপুরুষ। এটা ইম্পর্টেন্ট, উপপদ তৎপুরুষ ইম্পর্টেন্ট, মনে রাখবা। এছাড়া আছে নয় তৎপুরুষ এবং হচ্ছে অলুক তৎপুরুষ। ভাই, অলুক শব্দ যেখানে পাবা মনে রাখবা, অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না। অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না। ফাইন। তো এই হচ্ছে তৎপুরুষ সমাসের কথাবার্তা। এখন আমি আবার বলতেছি, হয়তোবা আমি খুব ডিটেলসে পড়াচ্ছি না, কারণ তোমাদের পরীক্ষার আগে এটা রিভিশন ক্লাস। তা আমি চেষ্টা করতেছি যতটুকু জানলে তোমাদের জন্য যথেষ্ট ততটুকু আলোচনা করতে। এই জিনিসগুলো তোমরা মাথায় রেখে যদি প্র্যাকটিস করো, ইটস মোর দ্যান গুড এনাফ ফর ইউ। ওকে, তো চলো আমরা পরে যাই। দ্বিতীয় তৎপুরুষে পরপদের প্রাধান্য পায় এবং কে থাকে আমরা দেখছি। এইখানে দেখো দ্বিতীয় তৎপুরুষের অনেকগুলা উদাহরণ দিয়ে দিছি। হ্যাঁ, যেমন ধরো সংখ্যাতীত, সংখ্যা কে অতীত, তাহলে যে কে আছে। বই পড়া, বই কে পড়া। দুঃখ প্রাপ্ত, দুঃখ কে প্রাপ্ত, এটা ইম্পর্টেন্ট, দুঃখ প্রাপ্ত। চিরস্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী। হ্যাঁ, তো এই যে এই কয়েকটা দেখো, এখানে ব্যাপিয়া দিছি, ঠিক আছে? ব্যাপিয়া, তো এখানে কিন্তু ব্যাপিয়াও থাকতে পারে, চিরস্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী। চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। চিরকুমার, চিরকাল ব্যাপিয়া কুমার। গুরু ভক্তি, এটা এখানে চলে আসছে। এটা 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 এখানে আসবে না, এটা চতুর্থী তৎপুরুষ সমাস। হ্যাঁ, এটা এখানে আসবে না, এটা চতুর্থী, এটা হচ্ছে চতুর্থী, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ সমাস। ওকে, খেয়াল করো, তাহলে এটা কিন্তু চতুর্থী তৎপুরুষ। আর যে ব্যাপ্তি অর্থে যদি বুঝায়, এটা লিখে দিই নেই, কি রে কালি কোথায়? যদি ব্যাপ্তি অর্থে বুঝায় তাহলে সেটাও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ। কেমন? এরপর দেখো নদী শাসন, নদীকে শাসন। জাতিগত, জাতিকে গত। আম কুড়ানো, আমকে কুড়ানো। মা হারা, মাকে হারা বা মাকে হারানো। ওকে, এগুলা সবই দ্বিতীয় তৎপুরুষ। এছাড়াও আছে ভাত রাধা, ভাতকে রাধা। মাছ ধরা, মাছকে ধরা। প্রাণবধ, প্রাণকে বধ। আচ্ছা, তোমরা যারা এতক্ষণ অবধি ক্লাস করছো, আমার নাম হয়তো শুরুতে বলি নাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ মারুফ শেখ। আমি হচ্ছে টার্নিং পয়েন্ট এডুকেশনের ফাউন্ডার। কেমন? আমি মূলত সায়েন্সের টিচার, বাট পরীক্ষার জন্য তোমাদেরকে আপাতত বাংলাও পড়াইতে হচ্ছে আমাকে। কেমন? সো আশা করি তোমরা এই অবধি ক্লাস করতেছো এবং আরেকটু কষ্ট করো, কারণ আমরা অর্ধেকের মতো প্রায় শেষ করে ফেলছি। ওকে, এরপর আসো তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষে আমরা অলরেডি দেখে আসছি যে তৃতীয় তৎপুরুষে কি থাকে, তোমার দ্বারা, দিয়ে, কর্তৃক, এই এই শব্দগুলা থাকবে ব্যাস বাক্যে। খেয়াল করো, ক্ষুধার্ত, ক্ষুধা দ্বারা আর্ত। গুণ মুগ্ধ, তুমি কি দ্বারা মুগ্ধ হইতেছো? গুণ দ্বারা মুগ্ধ হইতেছো, তাহলে এই যে গুণ মুগ্ধ। ডেকি ছাটা, কি দিয়ে ছাড়তেছো? ডেকি দিয়ে ছাড়তেছো, তাহলে ডেকি দ্বারা ছাটা। এগুলো সবই তৃতীয় তৎপুরুষ, সবই তৃতীয় তৎপুরুষ। ওকে, প্রথাবদ্ধ, প্রথা দ্বারা আবদ্ধ।
বাক বিতণ্ডা বা বাক্য বিতণ্ডা, বাক্য দ্বারা বিতণ্ডা, বাগদত্তা, এই বাক হবে না কিন্তু এখানে বাক হবে, হ্যাঁ, বাক দ্বারা দত্তা, ভিক্ষালব্ধ, হ্যাঁ তুমি কিভাবে পাইছো, ভিক্ষা করে পাইছো তাই না, ভিক্ষা দ্বারা লব্ধ, ভিক্ষা লব্ধ জ্ঞান, তাই না। মেঘ লুপ্ত, মেঘ দ্বারা লুপ্ত মানে তুমি লুপ্তটা, মেঘকে লুপ্ত না, তুমি কি মেঘকে হারাই ফেলছো না, কোন একটা কিছু লুপ্ত মানে হচ্ছে লুকিয়ে যায় কিসের আড়ালে, মেঘের আড়ালে, তাহলে মেঘ দ্বারা লুপ্ত। রক্তাক্ত, রক্ত দ্বারা অক্ত, শোকাকুল, শোক দ্বারা আকুল, বিদ্যাহীন, বিদ্যা দ্বারা হীন, যুক্তিসঙ্গত, যুক্তি দ্বারা সঙ্গত, ছায়া শীতল, ছায়া দ্বারা শীতল, জনাকীর্ণ, জনা দ্বারা আকীর্ণ, জন দ্বারা আকীর্ণ সরি, কঙ্কাকীর্ণ, কঙ্ক দ্বারা আকীর্ণ, মধু মাখা, কি দিয়ে মাখা, মধু দিয়ে মাখা, নাকি মধুকে মাখা, মধুকে তো আমরা মাখি না, মধু দিয়ে মাখি, তো মধু দ্বারা মাখা। শ্রম লব্ধ, শ্রমকে তো আর লব্ধ হয় না, কি হয়, শ্রম দ্বারা লব্ধ, তুমি শ্রম করছো তার ফলে কিছু একটা পাইছো, তো শ্রম দ্বারা লব্ধ। আইন এটা ইম্পর্টেন্ট, শ্রম লব্ধ ইম্পর্টেন্ট। আইনসঙ্গত, আইন দ্বারা সঙ্গত, মন দ্বারা গড়া, পঞ্চকর্ম, পঞ্চ দ্বারা কর্ম, চেষ্টা লব্ধ, চেষ্টা দ্বারা লব্ধ। তৃতীয় তৎপুরুষ শেষ। চতুর্থ তৎপুরুষে কি থাকবে, জন্য নিমিত্তে থাকবে, অথবা কে রে থাকলে সেটা বিভক্তি, মানে কে বা রে থাকলে এটা ভক্তি বা উদ্দেশ্য বুঝাবে। এই যে গুরু ভক্তি, এটা এখানে চলে আসছিল ভুলে টাইপিং এ, এটা ইম্পর্টেন্ট, গুরুকে ভক্তি। ছাত্রাবাস, কোনো কিছুর উদ্দেশ্যে, ছাত্রদের নিমিত্তে আবাস, নিমিত্ত অর্থ বুঝাইলো, সেটা হচ্ছে কি বলে, চতুর্থী তৎপুরুষ। বসত বাড়ি, বসতের নিমিত্তে বাড়ি, ঋণ চিন্তা, ঋণের জন্য চিন্তা, জয়ন্তী, জয়ের জন্য উৎসব, এটা একটু অন্যরকম, সো এটা ভালোভাবে পড়বা। দেশপ্রেম, দেশের জন্য প্রেম, রান্নাঘর, রান্নার জন্য ঘর। হজ যাত্রা, এটা ইম্পর্টেন্ট, উদ্দেশ্য বুঝাইতেছে, হজের জন্য যাত্রা, সো হজ যাত্রা। খেয়াঘাট, খেয়ার জন্য ঘাট। মরা কান্না, মরার নিমিত্তে কান্না। ফাঁসি কাট, ফাঁসির নিমিত্তে কাট, সবগুলো এইভাবে লিখে দিবা, চতুর্থী তৎপুরুষ এইগুলা থেকে যদি উদাহরণ আসে। আরো কিছু আসে দেখো, চিড়িয়াখানা, চিড়িয়াদের জন্য খানা, হ্যাঁ এটাও কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস। ওকে, পঞ্চমী তৎপুরুষ, পরপদের প্রাধান্য পাবে এবং হতে থেকে চেয়ে থাকবে, এখানে হতে থেকে চেয়ে হবে, হ্যাঁ। যেমন ধরো খাঁচা মুক্ত, এখন এটা কি খাঁচাকে মুক্ত হবে না, তুমি কোথা থেকে মুক্ত হইছো, খাঁচা থেকে মুক্ত হইছো, তাহলে খাঁচা থেকে মুক্ত। বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত। ঋণ মুক্ত, ঋণ থেকে মুক্ত। বন্ধন হারা, বন্ধন থেকে হারা। বোটা খোসা, বোটাকে খোসা নাকি বোটা দিয়ে খোসা, না বোটা থেকে সেটা খসে গেছে তাই না, বোটা থেকে খোসা। স্কুল পলাতক, স্কুল থেকে পলাতক। জেল মুক্ত, জেল থেকে মুক্ত। সাপ মুক্ত, সাপ থেকে মুক্ত। পদচ্যুত, পদ থেকে চ্যুত। দেশ বিতাড়িত, দেশ থেকে বিতাড়িত। দুঃখাতীত, দুঃখ থেকে অতীত। ভয়তীত, ভয় থেকে অতীত। গর্ভস্রাব, গর্ভ থেকে শ্রাপ। রাজ ভয়, রাজ থেকে ভয়। তাহলে হতে থেকে চেয়ে থাকলে এগুলা পঞ্চমী তৎপুরুষ সমাস, আশা করি বুঝছো। ষষ্ঠী তৎপুরুষ সমাস, র অথবা এর থাকবে, র অথবা কি থাকবে, এর থাকবে। চলো দেখি, খেয়াঘাট, এটা কি খেয়ার ঘাট, কি হয় এটা, বেশ বাক্য কি, খেয়ার ঘাট। চা বাগান, চায়ের বাগান, দেখো র আছে, এই যে এর আছে, তাহলে ষষ্ঠী তৎপুরুষ। ছাত্র সমাজ, ছাত্রদের সমাজ। রাজপথ, এইটা ভাই অনেক ইম্পর্টেন্ট, রাজপথ, রাজপথ পরীক্ষা অনেক আসে, হ্যাঁ 3 স্টার মেরে দিলাম। হ্যাঁ, রাজপথ, অনেকে বলে রাজার পথ, না রাজার পথ না, এটা কি হবে, পথের রাজা, এই যে র আছে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। হ্যাঁ, রাজপথ, পথের রাজা, রাজপথ, পথের রাজা। খেয়া পারাপার, খেয়ার পারাপার, র আছে। কবিগুরু, কবিদের গুরু, কবিগুরু কাকে বলা হয়, রবি ঠাকুরকে, তাই না, রবি ঠাকুর। ওকে, হংসরাজ, হংসের রাজা, হংস রাজা। খেলাঘর, খেলার ঘর। পাট ক্ষেত, পাটের ক্ষেত, আবার ডিপ জলের ডায়লগ মেরে দিও না। হ্যাঁ, ছাগ দুগ্ধ, মানে ছাগলের দুগ্ধ, তাই না, ছাগের দুগ্ধ, এই এর আছে। দেবালয়, দেবের আলোয়, বুঝতে পারছো। আরো কিছু উদাহরণ আছে, গুরু গৃহ, তাহলে গুরুর গৃহ। মানব জাতি, মানবের জাতি। দেশ সেবা, দেশের সেবা। সূর্যোদয়, সূর্যের উদয়। জীবন বীমা, জীবনের বীমা। মামা বাড়ি, মামার বাড়ি, ঠিক আছে, আরো আছে, এগুলা দেখতে পারো। সপ্তমী তৎপুরুষ, এ বা তে থাকে, অত বেশি উদাহরণ নাই। যেমন ধরো এখানে রাতকানা লিখি নাই, আচ্ছা ধরো রাতকানা, রাতকানা, তাহলে রাতকানা কি ভাই, রাতের জন্য কানা, রাত দিয়ে কি কানা, এরকম হবে নাকি, রাতে কানা, কোথায় কখন কানা, এই বেটা রাতে কানা, তাই না। তাহলে রাতে যদি কানা হয়, এই যে দেখো এ আছে, আমরা প্রথমেই বললাম যে এ হচ্ছে সপ্তমী বিভক্তি, তাহলে এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ, যেহেতু আমরা আসলে রাতকে বুঝাই না, কানাকে বুঝাই, পরপদের প্রাধান্য পাইতেছে এবং বিভক্তি আছে। তাহলে খেয়াল করো, গাছ পাকা, গাছে পাকা, এই যে এ আছে, সপ্তমী তৎপুরুষ। দিবা নিদ্রা, দিবাতে নিদ্রা। দানবীর,
দানে বীর, বাক্পটু, বাক্যে পটু, অকালপক্ষ, অকালে পক্ষ, মরণাপন্ন, মরণে আপন্ন, গলা সরি গলা না, গোলা ভরা, গোলায় ভরা, তেল ভাজা, তেলে ভাজা, বিশ্ববিখ্যাত, বিশ্বে বিখ্যাত, জলমগ্ন, জলে মগ্ন, শরণাপন্ন, শরণে আপন্ন। আচ্ছা শুনো, আমি চেষ্টা করতেছি সবকিছু তোমাদের জন্য, পুরাটা স্লাইড আমি কষ্ট করে বানাইছি এবং এখানে অনেকগুলো স্লাইড, প্রায় 70-এর উপর হয়তোবা। তো আমি চেষ্টা করছি তোমাদের জন্য বিষয়টা সহজ করার জন্য। তো তোমরা যদি এই অবধি ক্লাস করো, অন্তত কমেন্টে জানাবা যে তোমরা আসলে ক্লাস করতেছো কিনা বা পড়া বুঝতেছো কিনা। এবং ক্লাসটা আসলে খুব দ্রুত নেওয়া হচ্ছে এবং এখন বাজে রাত 2:47। কেমন সাউন্ড খুব প্রবলেম হচ্ছিল আজকে, তো আমি এই রাতে ভিডিওটা শুট করতেছি। তো তোমরা যদি আমার কোনো কথা না বুঝো বা আমার যদি দুই একটা স্লিপ অফ টাঙে কোনো কথা ভুল হয়, তোমরা ওইটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং তোমরা ওইটাকে ঠিক করে নিয়ে নিজের মতো পড়ে নিবা। হ্যাঁ, তো চলো পরের অংশে চলে যাই। ন ইয় তৎপুরুষ পরপদ প্রাধান্য পাবে এবং না বোধক অব্যয় পূর্বপদে যুক্ত হবে। জাস্ট এই কয়টা উদাহরণ দেখলে হবে। অধর্ম নয় ধর্ম, অধর্ম নয় ধর্ম, অনশন নয় অসন, সবগুলা শুরুতেই অ আছে। অই হচ্ছে নেগেটিভ অর্থ বোঝায়। অজ্ঞান নয় জ্ঞান, অনাচার নয় আচার, অনাদৃত নয় আদৃত, অমানুষ নয় মানুষ, অচেনা নয় চেনা, অনভিজ্ঞ নয় অভিজ্ঞ, অকপট নয় কপট, অনাথ নেই নাথ যার, অনাথ অসীম নেই সীমা যার। এই হচ্ছে নয় ও তৎপুরুষ। এরপর আসো উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস পরপদ প্রাধান্য পাবে এবং পূর্বপদ দ্বারা পরপদের ক্রিয়াকে নির্দিষ্ট করা হয়। আচ্ছা আমি এটা যখন এই শেষে বুঝাই দিচ্ছি। সহজ কথায় বলি, এক কথায় প্রকাশ করা যায়। আমি একটু আগেও লিখে দিছি যে উপপদ তৎপুরুষ সমাস কি এক কথায় প্রকাশ করা যাবে, এক কথায় প্রকাশ করা যাবে যার শেষে যে অথবা যা থাকবে। খেয়াল করো, জলচর তুমি এক কথায় প্রকাশ করতে পারতেছো, জলে চরে যা, শেষে যা আছে উপপদ তৎপুরুষ। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, শেষে যা আছে উপপদ তৎপুরুষ। পকেট মার, পকেট মারে যে, উপপদ তৎপুরুষ সমাস। সত্যবাদী এক কথায় প্রকাশ করা যায়, সত্য বলে যে, হ্যাঁ, শেষে যে অথবা যা আছে উপপদ তৎপুরুষ সমাস। গৃহী, গৃহে থাকে যে, নিশাচর, নিশায় চরে যা, মধুজীবী, মধু দিয়ে জীবিকা নির্বাহ করে যে, জলদ, জল দেয় যা, দিবাকর, দিবা করে যে, প্রভাকর, প্রভা করে যে, বনচর, বনে চরে যে। ধামাধরা, ধামা ধরে যে, মাছ ধরা, মাছ ধরে যে, গৃহত্যাগী, গৃহ ত্যাগ করেছে যে, প্রিয়ংবদা, প্রিয় কথা বলে যে, হ্যাঁ প্রিয় কথা বলে যে তাকে বলে প্রিয়ংবদা। কিছু কি মিস গেছে মনে হয়। জলচর, ওকে। তারপর ধরো কি বলা যায়, গলা কাটা, গলা কাটে যে, হ্যাঁ, ছেলে ধরা, ছেলে ধরে যে, হ্যাঁ গলা কাটা বলতে বোঝায় যে জামা কাপড়ের গলা কাটা, অন্য কোনো গলা কাটা না আবার, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, এক কথায় প্রকাশ করা যাবে এবং শেষে যে অথবা যা থাকবে। মজার বিষয়, এইচএসসি পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন প্রায় আসে। সো তুমি এটা কেন করবা না, অবশ্যই করবা, হ্যাঁ ভালোভাবে করবা। তারপর আসো অলুক তৎপুরুষ সমাস, অর্থাৎ পরপদ প্রাধান্য পাবে এবং বিভক্তি লোপ পাবে না। যেমন ঘিয়ে বাজা, ঘিয়ে বাজা, দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, বিভক্তি লোপ পায় নাই, তাহলে এটাকে আমরা বলবো অলুক তৎপুরুষ সমাস। অলুক মানে কি, যেখানে বিভক্তি লোপ পাবে না। অলুক মানে কি, বিভক্তি লোপ পাবে না, বিভক্তি লোপ পাবে না। তাহলে ঘিয়ে বাজা, কলে ছাটা, গরুর গাড়ি, মনের মানুষ, সোনার বাংলা, ঘোড়ার ডিম, মাটির মানুষ, চোখের বালি। চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বই আছে, তোমরা পড়ছো কিনা জানি না। কলের গান, কলের গান। সো দেখো এখানে কিন্তু কোনো বিভক্তি লোপ পায় নাই, যা মূল শব্দ সেটাই বেশ বাক্য। তাহলে এই সবগুলো হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। এরপর আসো কর্মধারয় সমাস, মানে এটা হচ্ছে হট টপিক। তোমরা পরীক্ষার হলে কর্মধারয় সমাস থেকে প্রশ্ন তো পাবাই, এর মধ্যে মধ্যপদলোপী থেকে তো থাকে। এই তিনটা থেকে 100% শিওর থাকো যে প্রশ্ন থাকেই, একটা অথবা দুইটা। তো তুমি যদি উপমান উপমিত রূপক পড়ো, তো মোটামুটি এক দুইটা কোশ্চেন এমনি চলে আসে, মধ্যপদলোপীও আসে। তো কর্মধারয় কি পরপদ প্রাধান্য পায়। তো খেয়াল করো, পরপদের অলরেডি আমরা দুইটা শেষ করে ফেলছি। দ্বিগু সমাসে দেখছি শুরুতে সংখ্যা থাকে, তৎপুরুষ সমাসে দেখছি যে সেখানে বিভক্তি থাকে। আর কর্মধারয় সমাসের ক্ষেত্রে তাহলে কি হবে, তোমার তুলনা, বা যদি ওই দুইটার কোনোটা না বোঝায় তাহলে সেটাই হবে কর্মধারয়। সাধারণ কর্মধারয়গুলো একটু আগে বুঝে যদি নাও, যেমন ধরো নীল পদ্ম, নীল
যে, পদ্ম, এগুলো সাধারণ কর্মধারয় সমাস। পদ্মকে বুঝাইতেছে, পরপদের প্রাধান্য, এবং এখানে কোনো বিভক্তিও নাই, শুরুতে সংখ্যাও নাই। তাহলে যেহেতু কোনো বিভক্তি নাই, তাই এটা তৎপুরুষ না। যেহেতু শুরুতে কোনো সংখ্যা নাই, এটা দ্বিগু না। তাহলে তুমি বুঝেই নিতে পারো এটা কর্মধারয় সমাস। জজ, সাহেব, যিনি জজ তিনি সাহেব। এটার সাথে আরেকটা জিনিস লিখে দেই, গিন্নি মা, গিন্নি, গিন্নি মা, যিনি গিন্নি তিনি মা। ঠিক আছে। তার ধরো কি, মোল্লা মৌলবী, যিনি মোল্লা তিনি মৌলবী, এটাও হয়। কাঁচা মিঠে, যা কাঁচা তাই মিঠে, মহাকীর্তি, মহান যে কীর্তি বা মহতি যে কীর্তি। শান্ত শিষ্ট, যিনি শান্ত তিনি শিষ্ট। রক্ত কমল, রক্ত যে কমল। মহাপুরুষ, মহান যে পুরুষ। মহানবী, মহানবী, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মহান যে নবী। কাঁচকলা, কাঁচা যে কলা। নবপৃথিবী, নব যে পৃথিবী, এটাও কিন্তু পরীক্ষা আসে। কুপ্রথা, কু যে প্রথা, এটাও ইম্পর্টেন্ট। কেমন? তো তোমরা এইগুলো একটু দেখবা ভালোভাবে সাধারণ কর্মধারয় থেকে। ওকে, এরপর মধ্যপদলোপী কর্মধারয়। আমরা শুরুতে, একদম সমাসের শুরুতে একটা উদাহরণ দেখছিলাম, মনে আছে? ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, সেখানে কিন্তু আশ্রিত শব্দটা লোপ পাইছে। তো মাঝখান থেকে যদি লোপ পায়, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপর ধরো সিং, হা, শোন। সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে এইটা হচ্ছে বেশ বাক্য, যেখানে চিহ্নিত শব্দটা তোমার কি পায়? লোপ পায়। তাহলে মধ্যপদলোপী। আর সিংহাসন বলতে তুমি সিংহকে বুঝো নাকি আসনকে বুঝো? আসনকে বুঝো, পরপদের প্রাধান্য পাইতেছে। সো এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আসো, এই যে প্রথমে এটা আছে, হ্যাঁ, সিংহ, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। স্মৃতিসৌধ, ইম্পর্টেন্ট, স্মৃতি রক্ষার্থে সৌধ। পলান্ন, ফল মিশ্রিত অন্ন। জয় পতাকা, এটাও পরীক্ষা আসে। জয় সবই আসে, হ্যাঁ, আমি যা বলতেছি এগুলো সবই ভালোভাবে পড়বা। জয় নির্দেশক পতাকা। ঘর জামাই, শুরুতে এটা ছিল ঘর আশ্রিত জামাই। শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী। তোমাদের বর্তমান শিক্ষামন্ত্রী তো বেশ কিউট একজন মানুষ, তাই না? পড়তে হবে বাচ্চারা। মোমবাতি, মোম নির্মিত বাতি। ঘি ভাত, ঘি মিশ্রিত ভাত। এ দেখো, ভাত, ভাত না কিন্তু ভাত, হ্যাঁ, উচ্চারণ। আর মাঝখানে যে পদগুলো, এগুলা লোপ পাইতেছে, এই জন্য এগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। তারপর হস্তশিল্পী, হস্ত দ্বারা প্রস্তুত শিল্প, সরি, হস্তশিল্প। ছায়াতরু, ছায়া প্রদানকারী তরু। সংবাদপত্র, সংবাদ বহনকারী পত্র। এরপর যদি খেয়াল করো, অশ্রুজল, অশ্রু মিশ্রিত জল। ফল, ফল বৃক্ষ, ফল উৎপাদনকারী বৃক্ষ। আলোকচিত্র, আলোক দ্বারা গৃহীত চিত্র। সো মোটামুটি এই কয়টা পড়লে আশা করি কমন পাবা। তাও তোমরা চাইলে বোর্ডের কিছু প্রশ্ন দেখতে পারো। কেমন? এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকে চলে যাব। উপমান কর্মধারয় সমাস। উপমান, উপমিত এবং হচ্ছে তোমার কি, রূপক। আচ্ছা, আমি এখান থেকে তোমাকে আগে আমি একসাথে তিনটা আলোচনা করব তোমাকে, কেমন? সো একটা নতুন স্লাইড বা ফাঁকা কোথাও আছে? আচ্ছা, এখানে ফাঁকা জায়গা আছে, এখানে একটু লিখি। উপমিত, একটু দাঁড়াও, দেখি কোথাও একটু ফাঁকা জায়গা পাই। এইখানে একটু সুন্দর জায়গা আছে, এখানে লিখি, হ্যাঁ, ভালো হবে। দেখো, উপমান, 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 উপমিত এবং হচ্ছে রূপক, এই তিনটাই তুলনা বোঝায়। তিনটাই কি বোঝায়? একদম তুলনা। তিনটাই তুলনা বোঝায়। তাহলে তুলনা বোঝায় দেখেই তো এটা কর্মধারয় সমাস। ওকে, এখন প্রত্যেকটাতে তোমরা জানো দুইটা করে পদ থাকে, এবং ওই দুইটা পদের সম্পর্ক যদি সত্য হয়, দুইটা পদের সম্পর্ক যদি সত্য হয়, তাহলে সেটা উপমান। যেমন ধরো, আমি তোমাকে বললাম তুষার শুভ্র, তুষার শুভ্র। তাহলে তুষার শুভ্র, তাহলে শুভ্র মানে সাদা, আর তুষার মানে বরফ। আচ্ছা, এই উদাহরণগুলো তো আছে হয়তো বা তোমরা পরে পড়লে পাবা, এখানে আছে, হ্যাঁ, যে তুষার শুভ্র, হ্যাঁ, তুষারের ন্যায় শুভ্র। তাহলে সাদাটা কিসের মতো? তুষারের মতো। ভাই, বরফ, বরফ তো সাদাই হয়। এখন বলো, এই তুষার শুভ্র, এই সম্পর্কটা সত্য না মিথ্যা? সত্য। তাহলে এটা হবে হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এবং মনে রাখবা, উপমান কর্মধারয়ের ক্ষেত্রে ন্যায় শব্দটা মাঝে বসে। ন্যায় শব্দটা কোথায় বসে? ন্যায় শব্দটা বসে হচ্ছে মাঝে, আর উপমিততে বসে শেষে। আচ্ছা, আমি এখান থেকে আরেকবার দেখাই। তাহলে তুষার শুভ্র, হ্যাঁ, তুষার শুভ্রের, তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, ন্যায়টা মাঝখানে বসবে। তারপর ধরো কাজল কালো। তাহলে দেখো, আমি বলতেছি কাজল কালো। কালো কিসের মতো? কাজলের মতো কালো। এখন কাজল কি কালো হয় না?
হ্যাঁ হয়। তাহলে এই সম্পর্কটা সত্য। যদি সত্য হয় উপমান কর্মধারয় সমাস। তারপর ধরো অরুণ রাঙা, অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা, হ্যাঁ, অরুণের ন্যায় রাঙা। সো অরুণ হচ্ছে সূর্য, রাঙা মানে হচ্ছে লাল। কিসের মতো লাল? সূর্যের মতো লাল। সম্পর্ক সত্য। কেমন? যদি সত্য হয় তাহলে উপমান। এবং দেখো উপমিততে মি শব্দ আছে, মি দিয়ে বোঝায় মিথ্যা। মি দিয়ে কি বোঝায়? মিথ্যা। আচ্ছা একটু সাউন্ডের প্রবলেম ছিল, এটা ঠিক করলাম। আশা করি এখন শোনা যাচ্ছে। সো উপমিত, ওই মি দিয়ে দেখো, মি দিয়ে বুঝবা এখানে সম্পর্ক মিথ্যা। সম্পর্ক কি? মিথ্যা। এই রূপকেও সম্পর্ক মিথ্যা, রূপকেও সম্পর্ক কি? মিথ্যা। তাহলে স্যার বুঝবো কেমনে? উপমিততে তুমি দুইটা পদই দেখতে পারবা, আর রূপকের ক্ষেত্রে একটা পদ অদৃশ্য থাকবে। এক পদ অদৃশ্য, এক পদ অদৃশ্য মানে চোখে দেখা যায় না। বুঝতে পারছো? ধরো আমি তোমাকে বললাম চন্দ্রমুখ, চন্দ্রমুখ, হ্যাঁ, মুখ চন্দ্রের ন্যায়। উপমানে ন্যায় মাঝে থাকে, এটা একটু মনে রাখবা। ব্যাস বাক্যে ন্যায় কোথায় থাকে? ন্যায় থাকে হচ্ছে মাঝে, আর এই ক্ষেত্রে ন্যায় থাকে হচ্ছে শেষে, যেহেতু মিথ্যা। ন্যায় কোথায় থাকে? ন্যায় থাকবে হচ্ছে ব্যাস বাক্যের শেষে। চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়। হ্যাঁ, তুমি যতই বলো যত সুন্দরী মুখ হয়, মুখ কি চন্দ্রের মতো হয়? হয় না। তারপর ধরো আমি বললাম সিংহ পুরুষ, তা আমি তুলনা করলাম কিসের সাথে? সিংহের সাথে। ভাই পুরুষ যতই সাহসী হোক সে কি আর সিংহ হয়ে যাবে? না, সে তো আর সিংহ হবে না। তাহলে এই সম্পর্কটা মিথ্যা। মিথ্যা হইলে উপমিত, কারণ এখানে কোনো পদ অদৃশ্য নাই। বুঝতে পারছো? চন্দ্রমুখ, সিংহ পুরুষ, এগুলো হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তাহলে রূপক কর্মধারয় কি হবে? ধরো আমি তোমাকে বললাম মন মাঝি, মন, সরি, মন মাঝি, মন মাঝি। এটার ব্যাস বাক্য হচ্ছে মন রূপ মাঝি। তাহলে এইখানে মন তো ভাই অদৃশ্য, মন কি দেখা যায়? যায় না। এবং মাঝি কখনোই মনে মনে থাকে না, তো এটা মিথ্যা কথা। তারপর হচ্ছে ধরো এটা খুব ইম্পর্টেন্ট, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, এটা একটা উপন্যাসও আছে, তোমরা যদি কখনো বড় হও পড়বা। বিষাদ সিন্ধু, বিষাদ মানে হচ্ছে দুঃখ, বিষাদ মানে কি? দুঃখ। আর সিন্ধু মানে কি? সিন্ধু মানে হচ্ছে সমুদ্র। তার মানে বুঝাইতেছে দুঃখ কিসের মতো? দুঃখ সমুদ্রের মতো। তাহলে এই সম্পর্কটা মিথ্যা। ভাই তোমার দুঃখ যতই হোক, দুঃখ কখনো সমুদ্রের মতো এত বিশাল হয় না। আর এখানে বিষাদ দুঃখ, দুঃখকে দেখা যায় না, একটা পদ অদৃশ্য, তাহলে সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আমি আশা করি উপমান, উপমিত, রূপক এই তিনটা তোমরা বুঝবা। যদি দুইটা পদের তুলনা থাকে এবং তুলনাটা সত্য হয়, তুলনাটা যদি সত্য হয় উপমান, তুলনা যদি মিথ্যা হয় উপমিত, যদি তুলনা মিথ্যা হয় এবং একটা পদ অদৃশ্য হয় তাহলে সেটা রূপক। সেটা কি? রূপক। তো এখানে অনেকগুলো উদাহরণ আছে, তোমরা দেখে নিবা। এই উপমান দেখো, ধরো আমি তুষার শুভ্র বলছি, অরুণরাঙা বলছি, রক্ত লাল, রক্তের ন্যায় লাল, লালটা কি রক্তের মতো হওয়া সম্ভব? সত্য, উপমান। তারপর কাজল কালো, কাজলের ন্যায় কালো, উপমান। ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ। দুধ সাদা, দুধের ন্যায় সাদা, সাদা দুধের মতোই হয়, তার মানে দুধটাও তো সাদা, তাই না? তাহলে এটা উপমান কর্মধারয় সমাস। আশা করি বুঝছো। আসো উপমিত, দেখো আহ মুখ চন্দ্র, ক্লাস বড় হয়ে যাচ্ছে এজন্য আমি একটু ফাস্ট বলার চেষ্টা করতেছি। মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, উপমিত কর্মধারয় সমাস। হ্যাঁ, মুখ যতই সুন্দর হোক সেটা চাঁদের মতো হয় না, মিথ্যা, উপমিত। পুরুষ সিংহ, সিংহ যতই সাহসী হোক, সরি সিংহ বলে, পুরুষ যতই সিংহ পুরুষ ছিল, আচ্ছা যাক, পুরুষ সিংহ একই কথা। পুরুষ যতই সাহসী হোক এটা সিংহের মতো মানে সিংহ তো আর হয়ে যায় না, এই জন্য এটা মিথ্যা সম্পর্ক, এই জন্য উপমিত, পুরুষ সিংহে নয়। বাহুলতা, বাহু লতার ন্যায়, ভাই বাহু কারো লতার মতো হয় না, বলার জন্য বলা। করকমল, করকমলের ন্যায়। অধর পল্লব, অধর পল্লবের ন্যায়। পল্লব মানে পাতা, অধর মানে ঠোঁট, ঠোঁট যতই সুন্দর হোক সেটা পাতা হয়ে যায় না, মিথ্যা সম্পর্ক। ফুল কুমারী, কুমারী ফুলের ন্যায়। চরণ কমল, চরণ কমলের ন্যায়। সিংহ পুরুষ, ওই যে ওইটাই রিপিট হয়েছে, মানে এটা এইভাবে থাকে না, এটা আসলে এইভাবে থাকে, সিংহ পুরুষ। নয়ন পদ্ম, নয়ন পদ্মের ন্যায়। কেমন? তো এগুলো হচ্ছে উপমিত। আর রূপকের ক্ষেত্রে হচ্ছে তোমার একটা অদৃশ্য পদ থাকবে। দেখো এখানে আমি অনেকগুলো লিখে দিছি, এর বাইরে আশা করি পরীক্ষার হলে দিবে না, তোমরা একবার পড়ে নাও, ঠিক আছে? এখানেও তোমরা একবার পড়ে নাও। হ্যাঁ, যে আমি একটু যদি দেখাই, ক্রোধানল, ক্রোধ রূপ অনল। হ্যাঁ, এই অনল মানে আগুন, আর ক্রোধ মানে তো রাগ, এই রাগকে দেখা যায় না, ঠিক আছে? তারপর হচ্ছে ভব নদী, ভবরূপ নদী। মোহনিদ্রা, মোহরূপ নিদ্রা। মন মাঝি, মন রূপ মাঝি। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। এই দুটি বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অব্যয়ী ভাব সমাস, শেষ দিকে চলে আসছি।
অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য পায় এবং সাধারণত শুরুতে উপসর্গ বা অব্যয় থাকে। এই এতটুকু কথা বুঝলেই কিন্তু বুঝবা, কারণ পূর্বপদের প্রাধান্য এবং শুরুতে উপসর্গ শুধুমাত্র অব্যয়ীভাবেই থাকে। তুমি যদি থাকো যথেষ্ট, ইষ্টকে অতিক্রম করে না, হ্যাঁ, গড় মিল, এই যে গড়, গড় হচ্ছে তোমার উপসর্গ, উপজেলা, উপসর্গ, জেলার ক্ষুদ্র, পড়বা অব্যয়ীভাব সমাস। উদ্দেল, হ্যাঁ, বেলাকে অতিক্রান্ত, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে বেলাকে অতিক্রান্ত, এটা পরীক্ষায় অনেকবার আসছে। উপজেলা, জেলার সদৃশ বা উপজেলা বা জেলার ক্ষুদ্র, অব্যয়ীভাব সমাস, ইম্পর্টেন্ট। আলুনি, লবণের অভাব, ইম্পর্টেন্ট। আলুনি, লবণের অভাব, অব্যয়ীভাব সমাস। আরক্তিম, ঈষৎ রক্তিম, ইম্পর্টেন্ট। আমূল, মূল পর্যন্ত। আমরণ, মরণ পর্যন্ত। আদিগন্ত, দিগন্ত পর্যন্ত। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, এটাও ইম্পর্টেন্ট, পড়বা। অনুরূপ, রূপের সদৃশ্য। অনুগমন, পশ্চাৎ, গমনের পশ্চাৎ, পড়বা যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। আকণ্ঠ, এটা আবার আসছে, কণ্ঠ পর্যন্ত। হাবাত, ভাতের অভাব, ভালোভাবে পড়বা। হাবাত মানে কি? মানে ভাতের জন্য হা করে আছে না, ভাতের অভাব। হা মানে হচ্ছে অভাব, ঠিক আছে, হা মানে হচ্ছে অভাব, ভাতের অভাব, ইম্পর্টেন্ট। যথারীতি, রীতিকে অতিক্রম না করে। ঘোলাটে, ঈষৎ ঘোলা। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। উপকূল, কূলের সমীপে। অনুরণন, পশ্চাৎরণন। অতীন্দ্রিয়, ইন্দ্রিয়কে অতিক্রম করে। এগুলা পড়বা, আমি তোমাদের জন্য দ্রুত পড়ে দিচ্ছি। বিশ্রী, শ্রীর অভাব। প্রত্যক্ষ, চক্ষুর সম্মুখ। ফিকা লাল, ঈষৎ লাল, ফিকা মানে অল্প। উপবন, বনের সদৃশ, এটা ভালোভাবে পড়তে পারো। যেগুলো দাগা দিচ্ছি এগুলো ভালোভাবে পড়বা। এখন আসো লাস্ট, বহুব্রীহি সমাস। এখান থেকেও ভাই একটা বা দুইটা প্রশ্ন পাবা পরীক্ষায়, ভালোভাবে পড়বা। নতুন পদের অর্থ প্রাধান্য পায়, কোনো পদই প্রধান নয়, বরং অন্য কাউকে বোঝায়। কেমন? চলো শুরু করি। উদাহরণ, এখানে অনেক উদাহরণ দেয়া আছে, এর বাইরে আশা করি লাগবে না, তোমরা এগুলো একটু পড়ে নিবা। আমি কয়েকটা জাস্ট পড়ে দিচ্ছি, কেমন? তোমরা পড়বা। গায়ে হলুদ, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে। ভাই, গায়ে হলুদ দিয়ে গাকেও বুঝায় না, হলুদকেও বুঝায় না, একটা অনুষ্ঠানকে বুঝায়, মানে তৃতীয় অর্থ প্রকাশ পাইতেছে, নতুন অর্থ প্রকাশ পাইতেছে। এটা হচ্ছে তোমার কি বহুব্রীহি সমাস। ইভেন বহুব্রীহি নিজেও বহুব্রীহি সমাস। বহুব্রীহির ব্যাস বাক্য হচ্ছে কি জানো? বহু ব্রীহি, ব্রীহি মানে ধান, বহু ধান আছে যার। তাহলে এখানেও কিন্তু এমন একজন ব্যক্তিকে বুঝাইতেছে যার অনেক ধান বা ব্রীহি আছে। তাহলে বহুব্রীহি নিজেও কি সমাস? বহুব্রীহি সমাস। তারপর কানাকানি, এই যে কানাকানি, হ্যাঁ, তারপর হচ্ছে হাতাহাতি, এইগুলা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। একটু লিখে দিই, এই যে এই টাইপের যেগুলো পাবা, ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি সমাস। হ্যাঁ, কানাকানি, কানে কানে যে কথা। তারপর হচ্ছে হাতাহাতি, হাতে হাতে যে লড়াই। কোলাকুলি, কোলে কোলে যে মিলন। এরকম ভাবে যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। তারপর রক্তগর্ভা, রক্ত গর্ভে যার। নবযৌবনা, যৌবনবতী যে নারী। মহাত্মা, মহান আত্মা যার। এগুলো পড়বা। তারপর হচ্ছে ধরো নীলাম্বর, নীলম্বর যার। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার। অবিশ্বাস্য, নয় বিশ্বাস্য যার। অপ্রাণ, নয় প্রাণ যার। ত্রিভাগা, তিন ভাগ যার। চোখাচোখি, চোখে চোখে যে ক্রিয়া। কোলাকুলি, কোলে কোলে যে মিলন। বেহায়া, নেই হায়া যার। এই তিনটা ভালোভাবে পড়বা। বেওয়ারিশ, নেই ওয়ারিশ যার। দশানন, দশ আনন যার। ভালোভাবে পড়বা। এগুলো এগুলো কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি, দেখো শুরুতে 10 আছে। হ্যাঁ, ওই যে দ্বন্দ্ব সমাসের সাথে ঝামেলা বাঁধে, তাই না? 10 আছে, কিন্তু 10 আনন, 10টা মাথাকে বোঝায় না, 10 আনন যার তাকে বুঝাইতেছে, এই জন্য এটা সংখ্যাবাচক বহুব্রীহি। চাইলে ডিটেলস লিখতে পারো যে এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। বুঝতে পারছো? তর্কাতর্কি, তর্কে তর্কে যে লড়াই। প্রিয়ংবদা, প্রিয় বাক্য বলে যে নারী। এটা মনে হয় আগেও একবার আসছে নাকি? তারপর খেয়াল করো, নিরুদ্বেগ, নেই উদ্বেগ যার। নিরর্থক, নেই অর্থ যার। কত বিদ্যা যার। ক্ষুরো ধারা, ক্ষুরের ন্যায় ধার যার। কেমন? ধর একটু পানি খেয়ে আসি। ফ্যান বন্ধ করে ক্লাস নিচ্ছিলাম, এখন ফ্যান ছাড়লাম, আবার প্রথমে ছিল আবার অফ করছিলাম। তো আশা করি ফ্যানের সাউন্ড আসতেছে না। আসো, কত বিদ্যা যার। তো মোটামুটি 45 মিনিটের মতো বা 40-45 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। আমি খুব শীঘ্রই শেষ করে দিব, আর বেশি নাই। স্বাক্ষর, অক্ষর জ্ঞান আছে যার। সদর্ভ, দর্পের সাথে বর্তমান। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। এই সবগুলাই কিন্তু হচ্ছে তোমার কি বহুব্রীহি সমাস। তারপর এইখানে দেখো বেশ কিছু বহুব্রীহি সমাস আছে, তোমরা এগুলাও একটু পড়ে ফেলো, খুব দ্রুত করে পড়ে ফেলো। আর আমি হচ্ছে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, বুঝতে পারছো? সো আশা করি সমস্যা হবে না। দেখো, লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। মহাত্মা, মহান আত্মা যার।
খর্মপা খরমের মতো পা যার, মন্দভাগ্য মন্দভাগ্য যার, চঞ্চুর চঞ্চুর চূড়া যার, সেভাবে পড়বা, সবই পড়বা। নদীমাতৃক এটা পড়তে পারবো। নদী মাতা যার, হাতাহাতি হাতে হাতে যে লড়াই, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ব্যতিহার বহুব্রীহি, এগুলো কি ব্যতিহার বহুব্রীহি সমাস। মন্দভাগ্য মন্দভাগ্য যার, দেখো এগুলোও কিন্তু এক কথায় প্রকাশ করা যাচ্ছে, ওই যে উপপদ তৎপুরুষের মতো, কিন্তু উপপদ তৎপুরুষের শেষে যে অথবা যা ছিল, আর বহুব্রীহি সমাসের শেষে কি থাকে, যার, কি থাকে, যার। বুঝতে পারছো? তারপর এখানে আরো আছে দেখবা, সহদর সহ উদর যার, অনাশ্রিত নেই অস্ত্র যার, গজানন গজের ন্যায় আনন্দ যার, বিনা পানি বিনা পানিতে যার, বিনা পানি দিয়ে হিন্দুদের একজন দেবীকে বোঝায়। হাবাতে ভাতের অভাব যার, হাসাহাসি হাসিতে হাসিতে যে ক্রিয়া, ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি। এক রোখা একদিকে রোখা যার, বহুব্রীহি। হ্যাঁ, সাপত সায়ের মতো পদ আছে যার, সদয় সমানৃত যার, অপয়া নেই পয় নেই যার, শতবার্ষিকী শতবর্ষপূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান, বিশালাক্ষী বিশালক্ষী যার, সুহৃদয় সুন্দর হৃদয় যার, গভীর চিত্তে গভীরতা আছে যার, তিমির কুন্তলা তিমিরের ন্যায় কুন্তল যার, এগুলা পড়বা। এবং তোমাকে আমি প্রথমে বলছি সংখ্যাবাচক বহুব্রীহি যেটা দ্বিগুর সাথে ঝামেলা বাঁধায়, এটা আমি তোমাকে একটু লিখে দেই একসাথে, তুমি তাহলে বুঝবা যে এইগুলা বাদে মানে এগুলা এগুলা অন্তত কি হবে না, এগুলো অন্তত দ্বিগু সমাস হবে না, সংখ্যাবাচক বহুব্রীহি। হ্যাঁ, এটা দ্বিগুর সাথে ঝামেলা করে। তো মনে রাখবা, পঞ্চগড় নামে একটা জায়গা আছে, পঞ্চগড়। হ্যাঁ, গড় মানে উঁচু স্থান, পঞ্চগড় মানে সেখানে 5টা উঁচু স্থান আছে, ব্যাপারটা এমন না, 5টা গড় আছে এমন না। হ্যাঁ, ওই জায়গা বোঝায়, যে একটা জায়গার নাম। পঞ্চগড়ের একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে পঞ্চানন। হ্যাঁ, পঞ্চানন। তো শুরুতে আছে পঞ্চ, দেখে অনেকে মনে করে 5, আর আনন মানে মাথা, এখন অনেকে মনে করে 5 মাথা, এখন পঞ্চানন মানে 5 মাথা না, পঞ্চানন একজন ব্যক্তির নাম যার 5টা মাথা। তারপর হচ্ছে সে পঞ্চগড়ের পঞ্চানন, সে তেপায়াতে বসে, 3 পায়া যার, তেপায়াতে বসে চৌচালা ঘরে, কিরকম ঘরে, চৌচালা, এটা কিন্তু লিখে দিছিলাম তোমাদের দ্বিগু সমাসে, 4 চালা বিশিষ্ট ঘর বা 4 চালা যে ঘরের। হ্যাঁ, এখানে কিন্তু চালকে বুঝাইতেছে না, ঘরকে বুঝাইতেছে। চৌচালা ঘরে বসে সেতার বাজিয়ে, সেতার বাজিয়ে তার বন্ধু দশাননকে সে গান শোনাইতেছে, তার বন্ধু দশাননকে সে গান শোনাইতেছে। তো এই কয়টা শব্দ মনে রাখবা, এই কয়টা শব্দ হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এইগুলা কিন্তু শুরুতে সংখ্যা, বাট এগুলা কিন্তু দ্বিগুণা, এগুলা কিন্তু কি না, দ্বিগুণা। পঞ্চগড়ের পঞ্চানন তেপায়াতে বসে চৌচালা ঘরে সেতার বাজিয়ে তার বন্ধু দশাননকে গান শোনাইতেছে। তাহলে এখানে সবগুলা শুরুতে কিন্তু সংখ্যা আছে, কিন্তু এগুলো একটাও দ্বিগু সমাস না, এগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। প্রাদি সমাস, শুরুতে যদি প্র পরা অপ এই ধরনের উপসর্গ থাকে এবং উপসর্গের অর্থটাই প্রধান হয়ে ওঠে, সেটা হচ্ছে প্রাদি সমাস। এখানে বেশ কিছু উদাহরণ আছে, এটা তোমরা একবার পড়ে নিবা। আমি এখানে প্রগতি দাগাই দিচ্ছি, প্রশান্তি, প্রভাব, তারপর হচ্ছে প্রভাত, প্রভাতটা পরীক্ষায় বেশি আসে। প্রকৃষ্ট রূপে যে ভাত ভালো, ভাত মানে কিন্তু খাবারের ভাত না, হ্যাঁ, রাইস না, ভাত মানে আলো। অতিমাত্রাও পড়তে পারো, এগুলো একটু পড়বা, এগুলো সব প্রাদি সমাস। ঠিক আছে, প্রবাদ, প্রকৃষ্ট যে বাদ, প্রবাদ। সো এইগুলো একটু পড়বা, এগুলো পড়লেই এনাফ, একবার রিডিং পড়ে ফেলবা, কেমন? এর পাশে নিত্য সমাস, যে সমাসে বেশ বাক্য করলে অর্থের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, অথবা বেশ বাক্য পদের কোনো প্রতিশব্দ নেই, সেটি হচ্ছে নিত্য সমাস। যেমন ধরো দেশান্তর, অন্য দেশ, অন্তর থাকবে, হ্যাঁ, একদম সহজ কথা হচ্ছে অন্তর থাকে। দ্বীপান্তর, অন্য দ্বীপ। গ্রামান্তর, অন্য গ্রাম, মানে নিত্য সমাসে তুমি দেখবা যে অন্তর আছে, অন্তর থাকলে এটা নিত্য সমাস। হ্যাঁ, তারপর হচ্ছে মতান্তর, অন্য মত। বাক্যান্তর, অন্য বাক্য। লোকটি, একটি লোক, একটু অন্যরকম, সো পড়বা। জনৈক, একজন। দিনভর, সারাদিন। মাথাপিছু, প্রতি মাথা। তন্মুট্ট, কেবল তাহা। গৃহান্তর, অন্য গৃহ, পড়বা। রূপান্তর, অন্য রূপ। যুগান্তর, অন্য যুগ। কালান্তর, অন্য কাল। দর্শনমাত্র, কেবল দর্শন। ভাষান্তর, অন্য ভাষা। এর মধ্যে আমি যে কটা দাগাই দিব সে কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলা খুব ভালোভাবে পড়বা, তাইলেই এনাফ। দেশান্তর, গ্রামান্তর, লোকটি তো ইষ্টা চিহ্ন দিছি। হ্যাঁ, গৃহান্তর, এগুলো একটু ভালোভাবে পড়বা, এগুলো হচ্ছে নিত্য সমাস থেকে পরীক্ষার হলে সবচেয়ে বেশি আসে। সো এগুলো তোমাদের দেখা লাগবে না, অলরেডি আমরা এগুলো আলোচনা করে ফেলছি, যে এক নজর রিভিশনও দরকার নেই, আমি এইটা ওইভাবেই করতে পারি নাই। তো আমরা আবার বলি, দ্বিগু সমাস পরপদের প্রাধান্য পায়, শুরুতে সংখ্যা থাকে। পরপদের প্রাধান্য, শুরুতে সংখ্যা, অনেক উদাহরণ দেখাইছি। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রাধান্য,
উভয় পদ প্রাধান্য পায়। বহুব্রীহি নতুন অর্থ প্রকাশ পায়, বহুব্রীহিতে নতুন অর্থ প্রকাশ পায়, বহুব্রীহিতে নতুন অর্থ প্রকাশ পায়। কর্মধারয় তুলনা করা বোঝায়, তৎপুরুষ বিভক্তি লোপ পায়, অব্যয়ীভাবে শুরুতে উপসর্গ থাকে। ঠিক আছে, এই হচ্ছে সমাস। তো সমাস মুখস্থ না করে চিনতে শিখো এবং বেশি বেশি প্র্যাকটিস করো ফর এক্সাম। তোমাদের যাদের এইচএসসি পরীক্ষা খুব সামনে কিংবা যে কোনো কলেজে পরীক্ষা, তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো আমার সাথে এতক্ষণ অবধি তোমরা ক্লাস করছো, প্রায় 50 মিনিটের ক্লাস তোমরা করছো। তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো, আশা করি এর মধ্যেই তোমরা পাবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ক্লাস করছো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের কাছে ক্লাস। এবং অনেক দিন পর আমরা টার্নিং পয়েন্ট এডুকেশন চ্যানেলে ক্লাস আপলোড করলাম, ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করব। আর এই অবধি তোমরা সবাই বেশ ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষাগুলোতে তোমরা বেশ ভালো রেজাল্ট নিয়ে আসো, এই দোয়া সকলের জন্য রইলো। আল্লাহ হাফেজ।